সবাইকে স্বাগত পডকাস্ট 24-এ। উপস্থিত আছেন ডক্টর তাবারক হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হেড অফ চেম্বার JLS ল ফার্ম। আমাদের বর্তমান সময়ের খুব আলোচিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে হঠাৎ করে পরিবর্তন, এটা মনে হয় কি না যে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বা এরকম কোনো আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ। সর্বপ্রথম আমাকে এই পডকাস্ট 24-এ আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং চ্যানেল 24-এর সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি, চিফ প্রসিকিউটর পরিবর্তন হয়েছে, দেখেন, পরিবর্তন একটি রুটিন কাজ আমি মনে করি। তো এই পরিবর্তন, এই রুটিন কাজের মধ্যে বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা জানি প্রায় দীর্ঘদিন পর একটি ইলেকটেড গভর্নমেন্ট আমরা পেয়েছি। রাষ্ট্র পরিচালনার জন্য, দক্ষভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একটি রাজনৈতিক সরকার খুবই অপরিহার্য। এতদিন আমাদের যে সরকারটি ছিল প্রায় 17 মাস, কোনো রাজনৈতিক সরকার ছিল না। সুতরাং এটা কাঙ্ক্ষিত যে একটি রাজনৈতিক সরকার তার পছন্দ মতো পছন্দ বলতে যে আরবিটারি না, সেটা না, যোগ্যতা, দক্ষতা, গ্রহণযোগ্যতা সব মিলেই আমার বিশ্বাস রাজনৈতিক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এবং এতে আমি মনে করি না যে বিচার কার্য ব্যাহত হবে, বরং আরও এফিসিয়েন্সি আমরা আশা করতেছি। এফিসিয়েন্সির অভাব ছিল নাকি? আমি বলেছি এফিসিয়েন্সি একটা রিলেটিভ টার্ম, সেটা আমি পরে বলবো, অভাব অনটনের কথা। কিন্তু পরিবর্তন আমরা কেন চাই? উই ওয়ান্ট টু চেঞ্জ। ওয়াই? আমরা বেটার কিছু আশা করি, ভালো কিছু আশা করি। পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা ভালো কিছু আশা করি। সুতরাং যেহেতু একটি পরিবর্তন হয়েছে, আমরা আশা করতেই পারি যে ভালো কিছু হবে এবং বিচার প্রক্রিয়ার মাঝে আরও বেশি স্বচ্ছতা আসবে। বিচার প্রক্রিয়া নিয়ে এত আলোচনা কেন ছিল? ঠিক সঠিক প্রক্রিয়া ছিল না, এরকম একটি অভিযোগ ছিল। আপনি তো একজন আইনজীবী, আপনি কি দেখেছেন? আমি আইনজীবী, আমি 7 জন সামরিক কর্মকর্তার ডিফেন্স লয়ার। যেহেতু 7 জন বেশ সিনিয়র সামরিক কর্মকর্তা, আমি যাদেরকে ডিফেন্ড করছি তাদের মধ্যে 3 জন ব্রিগেডিয়ার জেনারেল আছে, 2 জন ফুল কর্নেল এবং 2 জন লেফটেন্যান্ট কর্নেল আছে। আমি মোটামুটি বেশ ভালোভাবেই সম্পৃক্ত হয়েছি বিচার প্রক্রিয়ায়। তো আমার অভিজ্ঞতাটা যেটা হলো যে, যদি আপনি প্রসিকিউশনের কথা বলেন, বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে, আমার আশা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমি প্রসিকিউশনের পক্ষ থেকে সহযোগিতা পাইনি। যেমন আপনাকে বলি, আমি আইনের কথা বলবো, আইনের বাইরে আমি একটি কথা বলবো না, এবং ট্রাইব্যুনাল আমি আইনের ভিতরেই থাকার চেষ্টা করেছি। প্রসিকিউশনের দায়িত্বটা কি? That is the first question that we must answer. Prosecution is for justice. প্রসিকিউশনের মূল কারণ হলো ন্যায় বিচারের স্বার্থে যতটুকু তার করা দরকার, কাজ করা ততটুকু করবে। সেই ক্ষেত্রে প্রসিকিউশনের কাজ কিন্তু এটা না যে জোর জবরদস্তি করে হইলো মানে আসামিকে শাস্তি দিতে হবে না। প্রসিকিউশন যদি মনে করে যে না, আসামি যতটুকু অপরাধ করেছে ঠিক ততটুকুই যেন শাস্তি পায়, এবং যদি সে কোনো অপরাধ নাও করে থাকে, একেবারে না করে থাকে, সেইটাও তাকে অ্যাসিস্ট করতে হবে। লাইক আমার কাজ কি? আমার কাজ হলো, যদি আসামি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে হয় যে সে কোনো অপরাধ করে নাই, তাকে রক্ষা করা। কিন্তু আমি ডিফেন্স লয়ার হিসাবেও, যদি আমি রুলস অফ প্রফেশনাল কন্ডাক্ট অনুযায়ী যদি কথা বলি, যদি একজন আসামি আমাকে এসে বলে যে আমি অপরাধটা করেছি, আমাকে বাঁচান, রুলস অফ প্রফেশনাল কন্ডাক্ট বলে যে নো, আমি সেটা করতে পারি না। বাট আমি কাগজপত্র, এভিডেন্স, এগুলোর ভিত্তিতে আমি যদি কনভিন্সড হই যে হি ইজ অ্যান ইনোসেন্ট পারসন, আমি তখন তাকে ডিফেন্ড করব। এখানে একটি কথা, প্রসিকিউশনের রোলটা এখানে কি? ইন দি অ্যাডভার্সারিয়াল সিস্টেম, অ্যাজ আই সেড, দ্য প্রসিকিউশন ইজ ফর জাস্টিস। প্রসিকিউশন যদি মনে করে যে ডিফেন্স ইজ রাইট এবং এই আসামি এই অপরাধটুকু করে নাই, ইফ হি ইজ কনভিন্স,
তখন তিনি ডিফেন্সের পক্ষে কথা বলতে পারে। ওই যে বলেছি, তার কাজ হলো ন্যায় বিচার নিশ্চিত করা। এই জন্য বলা হয় এ প্রসিকিউটর ইজ সেট নট, একজন প্রসিকিউটরকে অ্যাডভোকেট বলা হয় না। সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে একটা জাজমেন্টে আমি দেখেছি যে বলা হয়েছে যে প্রসিকিউটর ইজ নট অ্যান অ্যাডভোকেট, হি ইজ মিনিস্টার ফর জাস্টিস। তো আপনি এই ব্যাখ্যার প্রেক্ষিতে যদি আমার কাছ থেকে জানতে চান, আমি যতটুকু সহযোগিতা প্রসিকিউশনের কাছ থেকে পাওয়ার কথা ছিল ততটুকু পাইনি। আরেকটি কথা বলি আপনাকে, adversarial system when we stand in front of the court or the tribunal, আমরা বলে থাকি উভয় পক্ষ সমান সুযোগ সুবিধা পাবে। বিষয়টা আমি বিভিন্ন সময় মিডিয়াতেও বলেছি। হ্যাঁ, থিওরিটিক্যালি থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্য ডিফেন্স লয়ার কিন্তু প্রসিকিউশনের চাইতে বেশি কোর্টরুম ইমিউনিটি এনজয় করে। তিনি ইরেলেভেন্ট কথা অনেক সময় বলতে পারে, কিন্তু প্রসিকিউশন সেই ক্ষেত্রে কিন্তু ডিফেন্স লয়ারের একটু আপার হ্যান্ড থাকে। এবার আসেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে, আশা করি এটা ঠিক হয়ে যাবে। ডিসক্রিমিনেশন আমি লক্ষ্য করেছি বিটুইন দি হ্যাঁ বলবো, বিটুইন দি ফ্যাসিলিটিস এক্সটেন্ডেড টু দি ডিফেন্স লয়ার অ্যান্ড দি। এক নম্বর, দি ফার্স্ট ডিসক্রিমিনেশন শুরু হয় আপনার এন্ট্রি গেট থেকে। সেখানে আমাদের নাম লিখতে হয় রেজিস্টারে, তারপরে পাস ইস্যু করতে হয়, আবার যাওয়ার সময়। কিন্তু দেখেছি প্রসিকিউশনের এই নামও লিখতে হয় না কিছু না, এবং তাদেরকে একটা পাস দেওয়া হয়। ডিফেন্স লয়ারকেও শুনেছি অনেকের পাস দেওয়া হয়েছে, কিন্তু আমি এই পর্যন্ত সবসময় এন্ট্রি করেই ঢুকেছি। এক। দুই নম্বর হলো যে কোর্টরুমের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া। দুঃখের বিষয় হলো আমার একজন কলিগ, তার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, সে জানতো না, বিকজ তার সাথে মোবাইল নাই। ইভেন আমার ওয়াইফ হসপিটালে চলে গেছে, আমি পরে জানতে পেরেছি আমার সাথে মোবাইল ছিল না, কিন্তু প্রসিকিউটরের সবার সাথে মোবাইল ফোন আছে। আমরা ওই মোবাইল ফোনটা কোর্টে ঢোকার আগে জমা দিতে হয়। দিস ইজ এ ডিসক্রিমিনেশন। আমি বলি আপনাকে, বোথ দি প্রসিকিউশন অ্যান্ড দি ডিফেন্স লয়ার, দে আর দি অফিসার্স অফ দি কোর্ট, দে আর পার্ট অফ দি কোর্ট। তাহলে এটা কি ডিসক্রিমিনেশন না? প্রসিকিউশনের সবাই মোবাইল ফোন নিয়ে ঢুকবে এবং আমাদের সামনে তারা মোবাইল নিয়ে নাড়াচাড়া করতেছে। আমাদের আত্মীয় পরিজন, আমার একজন কলিগের ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, সে জানতে পেরেছে যখন সে কোর্ট থেকে বের হয়েছে। আই থিঙ্ক দিস ইজ এ ডিসক্রিমিনেশন। আমরা ডিফেন্স লয়াররা, উই আর নট স্ট্রেঞ্জার অ্যান্ড উই আর নট স্ট্রেঞ্জার। আমরা এই দেশেরই নাগরিক, আমরা এই দেশেরই অফিসার্স অফ দি কোর্ট। তো এই জিনিসগুলো আমাকে ব্যথিত করেছে, এবং এই জন্য আমি বলি যে ট্রাইব্যুনালে ঢোকার সময় ডিসক্রিমিনেশন শুরু হয়েছে। তারপরে হ্যাঁ, সেফটি সিকিউরিটি রিজনে ধরেন চেক করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে, যদি করা হয় সবাইকেই করতে হবে, এখানেও ডিসক্রিমিনেশন দেখেছি। তো এটা ফিউ অফ দি থিংস। এই গেল আপনার কোর্টরুম সারাউন্ডিং এবং সেফটি সিকিউরিটির ব্যাপারে যেভাবে আমাদেরকে ট্রিট করা হয়েছে, ডিফারেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে প্রসিকিউশনকে। কোর্টরুম, আমি যেটা বললাম যে প্রসিকিউশন ইজ ফর জাস্টিস, এই ফিলিংসটা আমি পাই নাই। যেমন ডিফেন্স কথা বলতে দাঁড়াইলেই মনে হয় তাদের একটা প্রতিযোগী মনোভাব, অথবা আই ফাউন্ড টু সাম এক্সটেন্ট অ্যাট টাইমস এগ্রেসিভ অ্যাটিটিউডও দেখানো হয়েছে, হুইচ ইজ নট ফেয়ার। আমরা সেই ছোটোবেলা থেকেই দেখেছি যে তর্কের খাতিরে, পেশাগত খাতিরে কোর্টের ভিতরে তর্ক বিতর্ক হয়। যখন যুক্তিতর্ক শেষ হয়ে যায়, কোর্ট যখন নেমে যায়, আবার উই হ্যাভ সিন দ্যাট দি লয়ার্স অফ বোথ দ্য সাইড, দে বিকাম ফ্রেন্ড। কিন্তু এইখানে এই জিনিসটা মিসিং। তার মানে এখানে কি ব্যত্যয় ছিল আমার মনে হয়। কারণ কি, পার্সোনালি আমার মনে হয় নিয়েছে, বিকজ এই যে একটা আন্তরিকতা, সেই আন্তরিকতাটার আমি বিশেষ করে অভাব দেখেছি। এটা হওয়ার কথা না। পেশাগত দায়িত্ব পালন করার পরে উই আর ফ্রেন্ড, উই আর ইন দি প্রফেশন অ্যান্ড উই আর ফ্রেন্ড, উই আর নট এনিমি। বাট পেশাগত কারণে যতটুকু আমরা অ্যাডভার্সারিয়াল সিস্টেমে তর্ক বিতর্ক করা হয় সেটা আমরা করব, এটার একটু অভাব ছিল। এইটা কি তাহলে আমরা ওই যে ভারত পাকিস্তান ক্রিকেট খেলার কথা বলতে পারি, যে এতদিন দেখেছি যে খেলার মাঠে তুমুল যুদ্ধ প্রতিযোগিতা,
খেলা শেষে আবার দুই দলের সঙ্গে হাত মিলিয়ে চলে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক দেখছি কিন্তু দুই দলের সঙ্গে হাত মিলাচ্ছে না, একটা বৈরী ভাব। আপনি কি এই টু সাম এক্সটেন্ট ইয়েস, আই থিঙ্ক ইউ আর রাইট, বিকজ ইউ সি খেলার কথা যদি বলেন, এটা স্পোর্টসম্যানশিপ, এটাও কিন্তু স্পোর্টস, হার জিত থাকবে, বাট হার জিতের পরে বিজয়ী দল বিজিতাকে জরে ধরবে, এইটাই হলো নাইসিটি, দ্য বিউটি অফ দি গেম প্লেড। বাট সেম থিং আমাদের প্রফেশনে, সেটা ইজ এ ফেলো ফিলিং, ব্রাদারহুড, বিকজ এই বিচার প্রক্রিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যদি এই প্রফেশনে থাকি আমাদের সবসময় দেখা হবে এই প্রফেশনে। তো আমাদের মনে হয় সেই সৌহার্দ্যপূর্ণ আচরণটা থাকা উচিত। তো আমার ব্যক্তিগত অভিমত যে এইটা একটা মিসিং ছিল। তার মানে এই যেই বৈষম্যর জন্য যে আন্দোলন আগস্টে আমরা দেখেছি, যে বা বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন হয়েছে, তো এবং এই আন্দোলনের ফলেই তো আপনি যে বিচারটার কথা বলছিলেন, এই আন্দোলনের সফল হিসেবে এই বিচারটা শুরু হয়েছে, কিন্তু সেই বিচার কাজেই যদি এই বৈষম্যটা থাকে, তাহলে কিভাবে আমি সেই বিচার কাজের গ্রহণযোগ্য কথা হবে? বলবো না, আমি ট্রাইব্যুনালের কথা বলবো না, আমাদের যে অ্যাডভার্সারিয়াল সিস্টেমের ডিফেন্স অ্যান্ড প্রসিকিউশনের কথা বলবো। দেখেন, বিচারকদের হাত বাঁধা আইনের কাছে, এটা আমাদের দায়িত্ব বিচারকদের কনভিন্স করা, এবং দুই পক্ষের তর্ক বিতর্ক, আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্টের ভিত্তিতে, এবং যেই সব সাক্ষ্য প্রমাণ আমরা হাজির করব এর ভিত্তিতেই বিচারকরা বিচার করবে। তো ইটস ওকে, বাট কোশ্চেন হলো আমার সেই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারটা থাকতে হবে, এবং সেইখানে আমি মনে করি আমাদের একটু ডেফিসিয়েন্সি ছিল, এবং আশা করি যে নতুন যিনি আসবেন সেই জিনিসগুলা হয়তো থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। কেন এই বৈষম্যটা, মানে এর পিছনের কারণটা কি মনে হয় আপনার? এটার কারণটা সঠিক আমার জানা নেই, বিকজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার সবসময় আমরা এটা ইটস অলমোস্ট লাইক আমার কাছে মনে হলো সিজনাল, বিকজ আমরা যেমন রেগুলার হাইকোর্ট ডিভিশনে যাই, লোয়ার কোর্টে যাই, এটা তো ওইরকম না, ইটস এন স্পেশাল কোর্ট। তো এটার সঠিক কারণটা, এটা হইতে পারে ব্যক্তিগত কোনো কারণ আছে কি না আমার জানা নাই, আমি সঠিক এই উত্তরটা দিতে পারবো না। তার মানে সার্বিক বিচার প্রক্রিয়ায় সন্তুষ্ট কিনা, নাকি এই সব কারণেই আপনাদের অসন্তুষ্টটা? আমি তো দুই একটা কথা বললাম, সেটা হলো যে কিছু কিছু যেইগুলা নজরে এসছে সেগুলো বললাম। আমি দীর্ঘদিন যাবত তো আদালতটা চলছে, আমি অনেকগুলো হিয়ারিং করেছি, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু আমি যেটা মনে করি যে কোনো বিচার ব্যবস্থায় দুই পক্ষের সমান সুবিধা থাকা উচিত। এবং আপনি দেখবেন ইভেন মুভিতেও যদি দেখেন, মুভিতে যে কোর্টরুম মুভিগুলো আছে, দৃশ্যগুলো আছে, আপনি দেখবেন ডিফেন্সের অনেক, আমি বললাম না, প্রসিকিউশন উইটনেসকে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন করা যায়, এবং ডিফেন্স করে থাকে টু টেস্ট দি ভ্যারাসিটি অফ দি স্টেটমেন্ট অফ দি প্রসিকিউশন। এটা প্রসিকিউশন আবার ডিফেন্স করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আইনটা আছে, আইনেরও একটু ডেফিসিয়েন্সি আছে আমার মনে হয়। তো বলতে গেলে অনেক কথা বলতে হয়, যেমন আইসিটি অ্যাক্ট 1973। বলেন না, আজকে তো অনেক কথা শোনার জন্য এসেছি। আইসিটি সাম্প্রতিক সময় আপনাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শোতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখছি, এজন্যই আর কি আপনার কাছে জানতে চাওয়া। ধন্যবাদ। মানে এই যে ধরেন আইসিটি অ্যাক্ট 1973, 1973 সালে আইনটা পাস হয়। দ্য বেসিক পারপাস অফ দিস ল ছিল যে ওয়ার ক্রাইম, যুদ্ধাপরাধীদের বিচার করা। এখানে মোর দেন ওয়ান স্টেট ইনভলভ, বিকজ সেখানে আপনি জানেন ওয়ার অফ লিবারেশনে অনেক জেনোসাইড হয়েছে, সেই ক্ষেত্রে হয়েছে। আজ 50 বছর পর এই একই আইনে বিচার হচ্ছে, যেখানে আমি বলি, যদি আমাকে যদি বলেন যে ইন্টারন্যাশনাল ক্যারেক্টারাইজেশন অফ ক্রাইম, এটার কিছু এলিমেন্ট থাকে, মেইনলি যেমন দি alleged conduct of the accused must affect the interest of more than one state, অর্থাৎ একাধিক রাষ্ট্র জড়িত থাকতে হবে, অথবা alleged conduct of the accused must impact negatively the interest of the international community or the global community। সেটা কি এখানে আছে? সেটাও নাই। তো এই যে কিছু এলিমেন্ট, দি বেসিক এলিমেন্ট অফ ইন্টারন্যাশনাল ক্রাইমকে ক্যারেক্টারাইজ করার জন্য সেগুলো সেখানে নাই। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পরিচালিত হয়, ফাংশন করে আপনার আইসিটি অ্যাক্ট 1973 এবং আইসিটি রুলস অ্যান্ড প্রসিডিউর 2010। এটা হলো দুইটাই মূল।
আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটি কথা বলতে চাই আপনাকে, সেটি হলো যে ব্যারিস্টার আরমান, যিনি আমি যেই মামলাটা পরিচালনা করছি ওর 1 নম্বর সাক্ষী, উনি একটি বই লিখেছে। এই বইটা প্রসিকিউশন আমাদেরকে দিয়েছে। এই বইটার নাম হলো আয়নাগরের সাক্ষী, গুম জীবনের 8 বছর। বইটা আমি 2 বার পড়েছি, প্রয়োজনে পড়েছি, বিকজ ওই সাক্ষীকে আমার জেরা করতে হবে। তিনি লিখেছেন যে ওনার পিতার যখন বিচার হয় এই একই ট্রাইব্যুনালে, তখন বারবার আইন পরিবর্তিত হচ্ছিল। আমি আরেকটা টেলিভিশনে এই কথাটা বলেছি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, হুইচ আই সাপোর্ট, যে বিচার কার্য চলমান অবস্থায় বারবার আইন চেঞ্জ করা হচ্ছিল, সেটা ডেফিনেটলি তার পছন্দের বিষয় ছিল না, না থাকারই কথা। যদি তাই হয় তাহলে এই যে আইসিটি, বর্তমানে যে আইসিটি 2024 সাল থেকে 2025 সাল, এই 2টা বৎসরে আইসিটি একটা কমপক্ষে বললে 14টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং আইসিটি রুলস অ্যান্ড প্রসিডিউর 23 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে বাই প্রমালগেশন অফ অর্ডিন্যান্স। এরপরে ওইখানে আছে কিছু ফর্ম, বন্ড, এগুলো আছে, এগুলো তো হয়েছে, সেটা যাচ্ছি না। তাহলে ওই সময় ব্যারিস্টার আরমানের বইতে লেখা আছে যে বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় যে কাস্টমাইজ করে আইন করা হয়েছে, দিস করা হয়েছে, এটা যদি মন্দ কিছু হয়ে থাকে তাহলে এটা তো মন্দ হয়েছে। তাহলে ওই সময় যদি কেউ অদম হয়ে থাকে, আমরা কেন উত্তম হইতে পারতেছি না, ইজ মাই কোশ্চেন। আচ্ছা, এইবার আসেন আপনার অর্ডিন্যান্সের কথা। আমাদের সংবিধানের আর্টিকেল 93-তে অর্ডিন্যান্স জারি করার কর্তৃত্ব দেওয়া হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে। এখানে বেসিক্যালি 2টা রিকোয়ারমেন্ট আছে। রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স প্রমালগেট করতে পারে? 1 নম্বর হলো পার্লামেন্ট যদি ডিজলভ থাকে, এই কন্ডিশন স্যাটিসফাইড, ইয়েস। ওইটা বলছে যে প্রেসিডেন্ট ক্যান প্রমালগেট অর্ডিন্যান্স অন হিজ স্যাটিসফ্যাকশন on 2 points. One, that if he knows that the parliament is dissolved, parliament নাই আইন তৈরি করার জন্য, whereas আইনটা প্রণয়ন করা এক্সট্রিমলি নেসেসারি, এটাকে আমরা বলতে পারি এমার্জেন্সি সিচুয়েশন। যদি রাষ্ট্রপতি মনে করে, উইথ সাম এক্সেপশন, কিছু কিছু বিষয় আছে যেটা অর্ডিন্যান্সের আওতায় আসে না, যেমন সংবিধানের কোনো বিষয় তিনি পরিবর্তন করতে পারে না। এক্সট্রিম এমার্জেন্সি সিচুয়েশন যদি হয়, তিনি এই ব্যতিক্রমগুলো ছাড়া তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। আমার প্রশ্ন হলো, আইসিটি অ্যাক্ট 1973 বা আইসিটি রুলস অ্যান্ড প্রসিডিউর 2010 পরিবর্তন করার মতো এমার্জেন্সি সিচুয়েশন ছিল কি না? দিস ইজ এ কোশ্চেন। আপনি যদি আমাকে বলেন, আমার ব্যক্তিগত ধারণা একজন ছোট্ট আইনজীবী হিসেবে, যে ওই ধরনের সিচুয়েশন বাংলাদেশে ছিল না, যে একটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে একটা আইন পরিবর্তন। কেন আমি সেটা বলি, যেই সব অপরাধগুলা ফর্মাল চার্জে মেনশন করা হয়েছে, সেই অপরাধগুলার বিচার করার জন্য যথেষ্ট এবং এক্সস্টিভ আইন আমাদের ছিল। পেনাল কোডের কথা বলি, যেমন সেকশন 346-এর কথা যদি বলেন আপনি, সেকশন 346-এ কিন্তু বলা আছে যে রংফুল কনফাইনমেন্ট ইন সিক্রেট, অর্থাৎ রংফুল কনফাইনমেন্ট ইন সিক্রেট 346 পেনাল কোডে বলা আছে। আপনি সেই সেকশনে বিচার করতে পারতেন। তারপরে সেকশন 339 থেকে 342 পর্যন্ত রংফুল কনফাইনমেন্ট অ্যান্ড দেন রংফুল রেস্টেন্ট এবং এগুলোর পানিশমেন্ট সম্পর্কে বলা আছে। তাহলে অ্যাবডাকশন, রংফুল রেস্টেন্ট, তারপরে কিডন্যাপিং, এগুলো সব কিছুর আইন কিন্তু এক্সস্টিভলি আমাদের পেনাল কোড 1860-তে আছে। এখানে আমার প্রশ্ন, যেহেতু আমাদের এক্সিস্টিং লতে সেটা আছে, তাহলে আমাদের একটা অর্ডিন্যান্স জারি করার কেন দরকার ছিল? আচ্ছা, অর্ডিন্যান্স জারির ক্ষেত্রে আপনি দেখেন কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে দ্যাট গোজ এগেইনস্ট দি স্পিরিট অফ ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস। যেমন আপনার সেকশন 3 আইসিটি অ্যাক্টের সেকশন 3 সাবসেকশন 2 আলফাতে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কথা বলা হয়েছে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এখানে নতুন করে ডিফাইন করা হচ্ছে, এবং এই 2024 সালে এই পরিবর্তনটা আনা হয়েছে।
এবং এর আগের যেই আইসিটি এই পরিবর্তনটা আনার আগে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির যে এলিমেন্ট অফ ক্রাইম বলা হয়েছে সেটা ছিল লাইক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলা আছে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ইজ ইন্ট্রোডিউসড ইন দিস অ্যাজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এবং সেখানে কিন্তু বলা আছে যে এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স must be committed or will be has to be committed under, that means systematic এবং ওয়াইড স্প্রেড দুইটা, এগেনস্ট দি টার্গেটেড সিভিলিয়ান পপুলেশন। এখানে আপনি দেখবেন যে এই যে সিস্টেমেটিক কথাটা বলা হয়েছে এবং ওয়াইড স্প্রেড কথাটা বলা আছে, এই দুইটি শব্দ এই আইনে কোথাও ডিফাইন করা নাই। তাহলে আপনি জোর করে শুধু কিছু শব্দ চয়ন বাক্য গঠন করে যদি আপনি বলেন যে এটাই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এইটাই ওয়াইড স্প্রেড, নো, ইট হ্যাজ টু বি স্পেসিফিক্যালি ডিফাইন। এটা এখানে ডিফাইন করা নাই। যেহেতু ডিফাইন করা নাই, সেখানে কিছু সাবজেক্টিভ প্রপোজিশনের কিছু সুযোগ থেকে যায়। আপনি প্রসিকিউশন আপনি একরকম বলবেন, মানে ইট উইল ইগনাইট এ ডিবেট বিটুইন দি প্রসিকিউশন অ্যান্ড দি ডিফেন্স। কেন এখানে এই বিষয়টা ডিফাইন করা নাই? ওয়াইড স্প্রেড, হ্যাঁ, আমরা ওয়াইড স্প্রেড কথাটা কি এক্সাম্পল যদি দেন, তাহলে আমি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ 1971-এ যেই জেনোসাইড হয়েছে, মাস কিলিং হয়েছে, এটা আপনি ওয়াইড স্প্রেড ধরতে পারেন। মিলিয়নস অফ পিপল ডাইড অর কিল্ড বাই দি পাকিস্তানিস। আরেকটা আপনি রুয়ান্ডার জায়গায় 800,000 পিপল আর কিল্ড, এটা ওয়াইড স্প্রেড। আচ্ছা, সেটা কি এই যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটার সাথে ম্যাচ করে। ইন সিস্টেমেটিক কথাটা আপনি যদি আমাকে ডিফাইন করতে বলেন, আমি তো এই মুহূর্তে ডিফাইন করতে, বাট দি কনসেপ্ট আই ক্যান গিভ ইউ। সিস্টেমেটিকটা হলো যে আপনি অর্গানাইজড ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে অ্যান্ড স্টেট পলিসির মাধ্যমে একটা সিস্টেম ডেভেলপ করবেন। এই সিস্টেমের মাধ্যমে আপনি এক্সটারমিনেশন করতে পারবেন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছে। নাজি জার্মানিতে জিউসদেরকে সিস্টেমেটিক্যালি কিল করা হয়েছে, জিপসিদের কিল করা হয়েছে, মেন্টালি ইল যারা ছিল তাদেরকে একটা পলিসি ডেভেলপ করে থ্রু ডিফারেন্ট স্টেট অর্গানস তাদেরকে এলিমিনেট করার যে বিষয়টা, এরকম কিছু কি হয়েছে? আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস যদি করেন, এরকম কিছু হয়নি। আমি কোনো অপরাধকেই সাপোর্ট করি না একজন আইনজীবী হিসাবে। আমার প্রশ্ন হলো, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি দেওয়ার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আপনি ততটুকু নেন। কিন্তু আমি দেখেছি এই আইনটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে, ইট ইজ ক্লিয়ারলি আন্ডারস্টুড যে একটা পার্টিকুলার শ্রেণীকে টার্গেট করে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসারদের ডিফেন্স লয়ার, আমি আমার বক্তব্য এই সেনাবাহিনীর অফিসারদের মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাই। এবং আরেকটি কথা বলে নিই, আই এম নট এ পলিটিক্যাল পারসন, আই ডোন্ট বিলং টু এনি স্কুল অফ পলিটিক্যাল থট, তবে আমি একটা ভোট দেই, এটা আমি ক্লিয়ার করে নিলাম। অ্যান্ড আই হ্যাভ স্টুড আপ ফর দি কজ অফ ডিফেন্ডিং দি আর্মি অফিসার্স। আমি কনভিন্স ছিলাম যে এই আর্মি অফিসারগুলা, আমি যদি কনভিন্স না হইতাম তাহলে আমি এই কেসটা ডিল করতাম না। এটা আমার আমি কনভিন্সড হয়েছি যে দে আর ট্রুলি অ্যান্ড পারফেক্টলি প্রফেশনাল আর্মি অফিসার্স। যেই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগগুলো সত্য নয়, আমি কনভিন্সড হয়েছি। এবং যেহেতু আমি কনভিন্সড হয়েছি, আমি রিলিজিয়াসলি হ্যাভ বিন ফাইটিং ফর দি আর্মি অফিসার্স। এখানে অনেক কথা এসছে, কালকে আমি একটা টেলিভিশনে বলেছি, আমাকে প্রসিকিউশন থেকে বলা হয়েছে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়েছি। কথাটা খুবই অসত্য। রাষ্ট্রের 4টি মৌলিক উপাদান, প্রথম 1 নম্বর হলো সার্বভৌমত্ব, তারপর ডেফিনিট টেরিটরি অর্থাৎ সুনির্দিষ্ট ভূখণ্ড, এবং কিছু মানে একটা ডেফিনিট পপুলেশন এবং একটা গভর্নমেন্ট। এই 4টার একটি উপাদান যদি মিসিং হয় তাহলে সেটা রাষ্ট্র থাকে না। এবং রাষ্ট্রের যে দ্যাট মিনস সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী। আপনি যদি এইভাবে অ্যানালাইসিস করেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনী, এবং সত্যি অর্থে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনী, দে আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর ডিফেন্ডিং দি সোভারেনিটি অফ এ নেশন, প্রাইমারিলি, বিকজ ইন টাইম অফ ওয়ার সবাই এখানে ইনভলভ হয়ে যায়, বাট ইট ইজ দেয়ার প্রাইমারি রেসপন্সিবিলিটি। যদি সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী হয়ে থাকে, তাহলে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী হলে সেনাবাহিনী যদি না থাকে রাষ্ট্র থাকে না,
রাষ্ট্র যদি না থাকে সেনাবাহিনী থাকে না, তাহলে সেনাবাহিনী এবং রাষ্ট্র ইজ এ ইন্টেগ্রাল পার্ট অফ দি সেম সিঙ্গেল বডি হু রিমেইনস ইনসেপারেবল। রাষ্ট্র এবং সেনাবাহিনীকে আমি মুখোমুখি দাঁড় করিয়েছি, যুক্তিটি মনে হয় সঠিক হলো না। এক, আমি যেটা বলেছিলাম সেটা হলো যে ট্রু প্রফেশনাল সেনাবাহিনীর কিছু অফিসার হু কনস্টিটিউট এ গ্রেট ফাইটিং ফোর্স এবং ব্রিলিয়ান্ট অফিসারগুলা, তাদের বিচার হচ্ছে, এই কথাটা আমি উল্লেখ করেছি। আমি সেনাবাহিনী আবার বলছি, সেনাবাহিনীর বিচারের কথা। আমি তো সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনীর অ্যাজ এ প্রতিষ্ঠান দি বেস্ট ইনস্টিটিউশন, তার কোনো বিচার করা যায় না। দু একটা ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার করা যায়। সুতরাং এই ব্যাখ্যাগুলা আমি মনে করেছি যে আমি এই জন্য বলা যে এইগুলা যদি এইসব বক্তব্য বিভিন্ন সময় এসছে, এটাকে মিসপারসেপশন, যেটা পাবলিক পারসেপশনটাকে রং দিকে ডাইরেক্ট করা হয়েছে, মিসপারসেপশন ক্রিয়েটেড ইন দ্য মাইন্ড অফ দি জেনারেল মাস অফ পিপল, এই জন্য ব্যাখ্যা। আমাদের দর্শকরা হয়তো জানতে চান বা তাদের ভিতরেও প্রশ্ন জাগতে পারে, ঘটনা তো ঘটেছে, কিন্তু প্রশ্ন হলো ঘটনা ঘটলেই আপনি যে কে করেছে সেটা তো, ঘটনা কি, ঘটনার সাথে কারা জড়িত সেটা তো আপনি সঠিক তদন্তের মাধ্যমে আগে উদ্ঘাটন করতে হবে। Until you can prove somebody to be guilty, he will be or she will be presumed to be not guilty. That is called theory of presumption of innocence. আপনি সঠিকভাবে কি জানতে চাইছেন আমি বুঝতে পারছি না, বাট ঘটনা ঘটলেই যে আমি যাদেরকে যেই সামরিক অফিসারকে ডিফেন্ড করতেছি এটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, এবং প্লেন অ্যান্ড সিম্পল সেটা। এবং এটা কি বলা যাবে কেন আপনি নিশ্চিত হলেন যে তাদের সম্পৃক্ততা নাই? আমি যে চার্জশিট ফর্মাল চার্জগুলো পড়েছি, আমারও তো একটা বিবেচনা বোধ আছে এজ এ হিউম্যান বিং। তো যে ঘটনার বর্ণনা, এটা আমার পারসেপশন বলছি, ট্রায়ালে গেলে হয়তো ডিফারেন্ট কিছু যদি হয় সেটা হইতেও পারে, বাট আমার কাছে আমি কনভিন্স দে আর ইনোসেন্ট, এবং এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমি এখনও পাইনি, কারণ আমার একটা বিবেচনা বোধ আছে। আর আপনি 10টা মানুষ মারা গিয়েছে, কেউ বা কাহার আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না, অনুমান নির্ভর হয়ে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন না। ইট হ্যাজ টু বি প্রুভড, স্পেশালি ইন দি ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বলে যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে আপনার প্রমাণ করতে হবে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট। এটা হলো সেটেল প্রিন্সিপাল অফ ল, অ্যান্ড দ্যাট ইজ দি বেসিক প্রিন্সিপাল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স এনিহোয়ার, নট অনলি ইন বাংলাদেশ, ইভেন এনিহোয়ার ইন দি ওয়ার্ল্ড। এখন এটা আমরা সবাই জানি, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে আপনার it has to be proved beyond reasonable doubt. But what is that reasonable doubt? এটা আমি বলি আপনাকে, every link in the chain of evidence, every link in the chain of evidence has to be proved. Only then you can convict somebody. আপনি তখন তাকে বলতে পারবেন তুমি কনভিক্ট, তুমি দোষী সাব্যস্ত করা হয়। এখন লিঙ্কটা কি, আমি একটা সহজ একটা এক্সাম্পল দিই। বড় জাহাজ যখন আপনি নোঙর করেন মোটা শিকল দিয়ে, একটা লিঙ্ক যদি মিস হয়ে যায়, আপনি যত মোটা শিকলই দেন জাহাজকে অ্যাঙ্কর করতে পারবেন? ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে মানে আপনি কাউকে শাস্তি দিতে হলে, অভিযুক্ত করতে হলে আপনার প্রত্যেকটা লিঙ্ক ইন দি চেইন অফ এভিডেন্স প্রমাণ করতে হবে। এই সার্বিক বিবেচনায় যেইভাবে আপনার আমি চার্জ ফ্রেম করা হয়েছে পড়েছি, প্রাইমা ফেসি বলতে একটা কথা, অর্থাৎ প্রাথমিকভাবে এই প্রমাণিত হয় না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা জিনিস, আমি যেই অভিযোগগুলো দেখেছি বিভিন্ন, তো একটা আমার গল্প বলতে ইচ্ছা করে। জুলজির এক টিচার তার ছাত্রকে জিজ্ঞেস করে যে যেই প্রাণী জলে বাস করে তার নাম কি? বলে জলজ প্রাণী। তাহলে খুব দ্রুত 5টা জলজ প্রাণীর নাম বলো। তখন বলে ব্যাং। বলে আর তার হঠাৎ মনে আসতেছে না, যেহেতু 10 সেকেন্ডে 5 সেকেন্ডে 5টা, তো এটা তো একটা বললা, তাড়াতাড়ি 4টা বলো, আর মনে আসতেছে না। তো বলে ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন, ব্যাঙের গার্লফ্রেন্ড, এইভাবে 5টা মিলাইছে। তা আমার এই চার্জ ফ্রেমিংটা দেখে, মানে ইনভেস্টিগেশন এজেন্সি যারা ছিল, আমার মনে হয়েছে ওই ব্যাঙের গল্পের কথা। একই জিনিস কাটপেস্ট করে সবগুলোতে দেওয়া হয়েছে। আর এত দ্রুত বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে চেয়েছে প্রসিকিউশন, অ্যান্ড ইট ওয়াজ নট ভেরি ক্লিয়ার টু মি হোয়াট ওয়াজ দ্য পারপাস বিহাইন্ড ইট। আমি যখনই দাঁড়াইতাম একটা যৌক্তিক কথা, লাইক এডুকেট টাইমের কথা যখন আমি বলতাম, তখনই প্রসিকিউশন দাঁড়ায় বলতো যে হি ইজ ওয়েস্টিং টাইম, আমি সময় নষ্ট করছি। এইটা মোটামুটি প্রসিকিউশনের মন্ত্রের মতো তৈরি হয়ে গেছিল।
আমার প্রশ্ন হলো ডেফিনেটলি আমি যদি আননেসেসারি আইনের বাইরে যায় কোনো সময় চাই, আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিই। প্রসিকিউশন ডকুমেন্ট দেওয়া হয়েছে আমাকে 7 ভলিউম, হ্যাঁ, মানে স্টেটমেন্ট অফ প্রসিকিউশন উইটনেসের একটা বই, তারপরে আপনার ফর্মাল চার্জ একটা বই, তারপরে এরকম আরও 5টা ভলিউম আছে আপনার জব্দ তালিকা, তারপরে বিভিন্ন রিপোর্টস ইত্যাদি ইত্যাদি, এত প্রায় 1600-1700 পাতা হবে। তা আমি সময় চেয়েছি যে এগুলো তো আমার পড়ে আসতে হবে। পড়ে আসার জন্য আই নিড প্রিপারেশন। এর মধ্যে বিভিন্ন পিটিশন লিখতে হয়, ড্রাফট করতে হয়, দিস করতে হয়। আর প্রসিকিউশনের যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি আমার নাই। প্রসিকিউশনের অনেক বড় একটা টিম, আর লয়ার্স আর এক্সপেন্সিভ। ভালো লয়ার ইজ অলওয়েজ এক্সপেন্সিভ। আমার কথা বাদ দেন, বিকজ আই হ্যাড এ টিম। তো এগুলো তো আমাদের পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে। আবার কোশ্চেন অফ লাইফ অ্যান্ড ডেথ, দ্যাট মিনস, এবং এই যে চৌকস সেনাবাহিনীর অফিসারদের ডিফেন্সের বিষয়টা। তা আমি বলেছি যে আমাকে 3 মাস সময় লাগবে। প্রসিকিউশন রেজ দেয়ার ভয়েস যে না, এত সময় লাগবে কেন, দিস দ্যাট। দেখেন, ইফ আই ওয়ান্ট টু ডু জাস্টিস টু মাই ক্লায়েন্টস, আমার এগুলো পড়ে আসতে হবে। এখন যদি আপনারা বলেন, প্রসিকিউশন যদি বলেন যে না, আপনি এগুলা পড়তে হবে কেন সব, তাহলে আপনি দিচ্ছেন কেন, আপনি উঠাই নিয়ে যান। আমি বলেছি যে 7টা ভলিউম পড়তে আমার 3 মাস সময় লাগবে মিনিমাম। আইনস্টাইনে আসলো 3 মাস লাগবে, আমারও লাগবে। আমি নিজেকে যদি আইনস্টাইনও মনে করি। আর আপনারা যদি মনে করেন যে এই 7 ভলিউম পড়ার দরকার নাই, আপনারা নিয়ে যান, তাহলে দিচ্ছেন কেন? শুধু তাই না, এই 7 ভলিউমের সাথে আবার বই পুস্তকও দেওয়া হয়েছে, যে যেমন ব্যারিস্টার আরমান বই লেগেছে। তো আমি তো আবার ফেরেশতা না, তো আমার জন্য সময়ের দরকার। আমি যখনই সময় চাই, এনাফ সময় চাই, তখনই প্রসিকিউশন বাধা দেয়। তো আমি তো মনে করি দিস ইজ অলসো ব্যারিয়ার টুয়ার্ডস দি জাস্টিস, মানে ইট উইল অ্যামাউন্ট টু দি মিসক্যারেজ অফ জাস্টিস। আইসিটি রুলস অ্যান্ড প্রসিজার রুল 38 সাব রুল 2-তে বলা আছে যে যেদিন আসামি নট গিলটি প্লি করবে, ওই দিন থেকে মিনিমাম 3 সপ্তাহ সময় দিতে হবে ডিফেন্সকে প্রিপারেশনের জন্য। কিন্তু প্রসিকিউশন বললো কি যে না, আপনাকে তো 7 সপ্তাহ আগে দিয়েছি। 7 সপ্তাহ আগে দিয়েছেন আপনি, সেটা তো কাউন্ট হবে না। 7 সপ্তাহ আগে দিয়েছি, আমি তো তখন তো আই ডিড নট স্টার্ট প্রিপেয়ারিং মাইসেলফ। তিনি বলতে চেয়েছিলেন যে 3 সপ্তাহ সময় দেওয়ার কথা, আপনাকে 7 সপ্তাহ দিয়েছি। আমি বলেছি রুল 38 সাব রুল 2-তে বলা আছে যে 3 উইকস ফ্রম দি ডেট যখন আসামিরা নিজেদেরকে নট গিলটি প্লি করছে, সেই দিন থেকে মিনিমাম অ্যাটলিস্ট 3 উইকস। বলা হয় না যে 3 সপ্তাহে, অ্যাটলিস্ট, অর্থাৎ 3 সপ্তাহের কম দেওয়া যাবে না। যদি তাই হয়, তাহলে আমার বক্তব্যটা ছিল যে আমার এই দিন থেকে 3 সপ্তাহ সময় হবে না। যাই হোক, মাননীয় ট্রাইব্যুনাল আমাকে 1 মাস সময় দিয়েছে। আমি শুধু এক্সাম্পল দিচ্ছি আপনাকে যে কীভাবে মিস ইন্টারপ্রিটেশন অফ ল হয়েছে। কিন্তু সময়, মানে আমার সুবিধাটা হলো কি, আমি প্রিপারেশন না নিয়ে কোর্টে যেতাম না। আমি বই পড়ে আমি যখন মনে করেছি আমার নলেজের ডেফিসিয়েন্সি আছে, আমি এগুলো ভালোভাবে পড়ে উইথ 100% কনফিডেন্স আই ইউজ টু গো অ্যান্ড স্ট্যান্ড ইন দি কোর্ট। এগুলো আমি এক্সাম্পল দিলাম আপনাকে। বিচার শুরু হয়েছে, আপনি বললেন একটা যেমনই হোক একটা তদন্ত রিপোর্টও দেওয়া হয়েছে। তাদের কি আসলে গ্রেপ্তার করা হয়েছে? সেনাবাহিনীর অফিসাররা স্বেচ্ছা আত্মসমর্পণ, যখন দেখেছে তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, দে ওয়ার ইন ইউনিফর্ম, এবং তারা কিন্তু জাস্ট লাইক এ ব্রেভ ট্রু সোলজার্স, আই মাস্ট সে, দ্যাট দে ডিসাইডেড টু স্ট্যান্ড ট্রায়াল অ্যান্ড দে ওয়ান্টেড টু ফেস দি ট্রায়াল, দে ওয়ান্টেড টু কন্টেস্ট। কেউ যায় তাদেরকে ধরে নিয়ে আসে নাই। সেনাবাহিনী থেকে তাদেরকে বলা হয়েছে দিজ আর দি এলিগেশনস এগেনস্ট ইউ, এবং তারা একজন ট্রু প্রফেশনাল সোলজারদের মতো বলছে ইয়েস উই আর রেডি টু ফেস দি ট্রায়াল। তাদেরকে যে গ্রেপ্তার করে নিয়ে এসছে, বিষয়টা সেরকম না, তারা নিজেরাই সারেন্ডার করেছে টু ফেস দি ট্রায়াল। প্যানেল কোডের কথা বলছিলেন। প্যানেল কোড আমি যেটা বলেছি সেটা হলো যে আমি জাস্টিফাই করতে গেছি, যেহেতু আমাদের প্যানেল কোডে এনাফ প্রভিশন রয়েছে, এক্সস্টিভ প্রভিশন রয়েছে টু ট্রাই দি অ্যাবডাকশনেরও আমাদের প্রভিশন আছে বিচার করার। আর এইখানে যে অভিযোগগুলো আছে এর মধ্যে অ্যাবডাকশন আছে, বিকজ অ্যাবডাকশন ছাড়া বাকি অপরাধগুলো সংগঠিত হতে পারে না। রংফুল কনফাইনমেন্ট যেটা আমি বলেছি, তো রংফুল রেস্ট্রেন্ট এবং রংফুল কনফাইনমেন্ট ইন সিক্রেট, যেটা হলো আপনি মোটামুটি এইখানে যেই আইসিটির যেই এলিমেন্ট অফ ক্রাইমের সবগুলো এখানে আছে। আমার প্রশ্ন হলো পেনাল কোডে যদি আমার এক্সস্টিভ প্রভিশন থাকে, আমি যেটা আপনাকে বলেছি সেটা। এখন পেনাল কোডের অধীনে কারা বিচার করে? জেনারেল ফৌজদারি আদালত যেটা আছে,
which begins from the magistrate court এবং it goes up to the session judge. আরেকটা ফর দি মিলিটারি অফিসার্স, এই পেনাল কোডের অধীনেই তাদেরকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করা যেতে পারত, আমি সেটা বলেছি। সো জেনারেল ক্রিমিনাল কোড বলতে আমি যেটা বুঝছি, কোর্ট আদার দেন দি ট্রাইব্যুনাল, এবং দি জেনারেল ক্রিমিনাল কোর্টস অলসো ইনক্লুড দি কোর্ট মার্শাল, বিকজ কোর্ট মার্শাল ইজ অলসো এ ক্রিমিনাল কোড। কোর্ট মার্শাল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে এখানে কি সাংঘর্ষিক কিছু আছে কিনা, থাকলে সেটা কি? কোর্ট মার্শাল ইজ এ কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এজ আই সেড। কোর্ট মার্শালটা হলো আপনার পার্সন সাবজেক্ট টু দি অ্যাক্ট, অর্থাৎ আর্মি, নেভি অ্যান্ড দি এয়ারফোর্সের চাকরিরত কর্মকর্তা এবং কর্মচারীরা যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের বিচারটা কোর্ট মার্শাল হয়। এইখানে আইনের যখন আপনি ব্যাখ্যা করবেন, ইউ হ্যাভ টু গো বাই দি লেটার অ্যান্ড ইন্টেন্ট অফ দি ল। সেটা হলো যে আপনি ইউ হ্যাভ টু গো ফর পারপাজিভ ইন্টারপ্রিটেশন, যেটাকে বলে ইন্টেনশন। হোয়াট ওয়াজ দি ইন্টেনশন অফ দি ফ্রেমার অফ দি ল? কোর্ট মার্শালের সিস্টেমটা করা হয়েছে দ্রুত বিচার করার জন্য। আপনি দেখবেন কোর্ট মার্শালের বিচার কিন্তু যে কোনো বিচারের চাইতেই টাফ, এবং খুব দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়। বিকজ সেনাবাহিনীতে যদি কেউ অপরাধ করে, সেনাবাহিনী, আপনি দেখবেন সেনাবাহিনীতে অপরাধ একবার আইডেন্টিফাইড হলে তাকে কখনোই রাখা হয় না, বিকজ তাদের ডিসিপ্লিনটা হলো তাদের সোর্স অফ এক্সিস্টেন্স। ডিসিপ্লিন ছাড়া একটা সেনাবাহিনী টিকতে পারে না। তাদের গর্ব। ইয়েস, মানে ডিসিপ্লিন তার একটি ফাইটিং ফোর্স। ডিসিপ্লিন গিভস দি ফাউন্ডেশন অফ এ ফাইটিং ফোর্স। তো সেই জন্য যদি কেউ অপরাধ করে, দ্রুত কোর্ট মার্শালের মধ্যে বিচার করে শাস্তি দেওয়া হয়। ওকে, এক। দুই নম্বর হলো যে কোর্ট মার্শালের ডিসিশনের এগেনস্টে কিন্তু কোনো অ্যাপিল নাই। সামরিক বাহিনীটাকে এই শৃঙ্খলার স্তম্ভের মধ্যে দাঁড়া করানোর জন্য কিছু কিছু মৌলিক অধিকারও তাদের জন্য প্রযোজ্য না, সেটা আপনারা জানেন। এক। আরেকটা হলো সেনাবাহিনী, মানে সামরিক বাহিনীর প্রতিটি সদস্য, অফিসার্স অ্যান্ড ম্যান, তারা কিন্তু দুইটা আইনের অধীনে। একটা হলো যে ল অফ দি ল্যান্ড, আরেকটা হলো তাদের নিজস্ব আইন। মানে যদি আপনি সেনাবাহিনীর কথা বলেন, আর্মি অ্যাক্ট 1952। এখন আসেন কোর্ট মার্শালের কথা। কোর্ট মার্শালের কী কী বিচার করতে পারে? কোর্ট মার্শালে বাংলাদেশ আর্মি অ্যাক্ট 1952 সেকশন 59 সাবসেকশন 2-তে বলা আছে সিভিল অফেন্সেস। সিভিল অফেন্সেস কি? সিভিল অফেন্সেস হলো 3টি অফেন্স ছাড়া বাকি যত, লাইক 3টি অফেন্স, যেমন আপনার মার্ডার, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এবং রেপ। এই 3টা যদি কোনো অপরাধ করে কোনো সামরিক বাহিনী, মানে পার্সন সাবজেক্ট টু দি অ্যাক্ট, তাদের বিচার কোর্ট মার্শাল করতে পারবে না যদি এই 3টি অপরাধ কোনো সিভিলিয়ানের উপরে করে থাকে। লাইক মার্ডার যদি একজন সিভিলিয়ানকে করে, তখন কোর্ট মার্শাল তার বিচার করতে পারবে না, এবং ইট ইজ জাস্টিফাইড। তখন তার বিচার হবে বেসামরিক আদালতে। যদি কেউ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এটা কি? এটা হলো দোষযুক্ত নরহত্যা বলা হয়। ধরেন মার্ডার এবং নরহত্যা সব এক না। আপনি খুনের উদ্দেশ্যে খুন করেছেন, আমি জাস্ট লেমেনের ভাষা বলি, যে আপনি একজনকে খুন করেছেন, আপনার ইন্টেনশনই করেছিলেন আমি গুলি করব খুন করার উদ্দেশ্যে, সেটা হবে মার্ডার। কিন্তু আপনি একটা পাখি শিকার করতে গেছেন, এমন সময় একজন লোক সামনে পড়ে গেছে, গুলি লেগে সে মারা গেছে, এটা হলো নরহত্যা। এটা আপনার খুন হবে না, বাট আপনার এখানে কেয়ারফুল হওয়া উচিত ছিল। আপনার বোঝা উচিত ছিল যে এই যে আমি একটা গুলি করতেছি পাখির দিকে, এখানে ওপেন স্পেস, যে কোনো সময় একটা মানুষ চলে আসতে পারতো। আপনি এডিকুয়েট ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করেন নাই, সেই জন্য আপনার শাস্তি হবে, বাট খুনের শাস্তি হবে না। এই ক্ষেত্রেও কোর্ট মার্শাল বিচার করতে পারবে না, বিকজ নরহত্যা সংগঠিত হয়েছে, হোমিসাইড, কিলিং অফ হিউম্যান বিং। লাস্ট হলো রেপ, যেটা ধর্ষণ। ধর্ষণ যদি কোনো বেসামরিক মেয়েকে করে কোনো সামরিক বাহিনীর লোক, তখন তার বিচার সিভিল। এই 3টা। আমার প্রশ্ন হলো, এইখানে আবার কথা আছে, এই 3টি অপরাধ যদি কোনো পার্সন সাবজেক্ট টু দি অ্যাক্ট আরেকটা পার্সন সাবজেক্ট টু দ্য অ্যাক্টের উপরে এই অপরাধটা করে, অর্থাৎ একজন সামরিক বাহিনীর মানুষ যদি আরেকটা সামরিক বাহিনীকে লোককে খুন করে বা মার্ডার করে বা হোমিসাইড, কিলিং অফ হিউম্যান বিং যেটা সংগঠিত করে, অথবা রেপ করে, তাহলে তার বিচার কোর্ট মার্শালে হবে। কিন্তু সিভিলিয়ানের সাথে এই অপরাধটা করলে, সিভিলিয়ানকে যদি খুন করে, রেপ করে, তাহলে সেটা হবে না। এখন আমাকে বলেন, এই যে 3টি অপরাধের কথা বললাম, এই 3টি অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধের বিচার কোর্ট মার্শাল করতে পারে, তাহলে এই 3টি অপরাধের মধ্যে কি, যেটা কথিত ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির কথা বলা হয়েছে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেটা করা হচ্ছে, হ্যাঁ, সেটা এই 3টির মধ্যে তো পড়ে না। তাহলে আমার কোর্ট মার্শালে বিচার করতে এখানে কোনো, আমার মতে, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে এইখানে বাধা ছিল, কোনো বাধা নাই, এখনো নাই।
কিন্তু সম্ভব কি, যেহেতু এক জায়গায় বিচার শুরু হয়েছে? ইটস এ গুড কোয়েশ্চেন। আপনি আইসিটি অ্যাক্টের 11 সেকশন 11 আলফা সাবসেকশন 3-তে পড়েন, ট্রান্সফার অফ কেস। এখানে এই আইনে বলা আছে যে at any stage of the proceedings, if the evidence suggests that this case is not triable under this tribunal, তাহলে এই কেসটা অ্যাপ্রোপ্রিয়েট কোর্টে স্থানান্তর করা যেতে পারে। At this point in time, the defense যদি প্রুভ করতে পারে যে না, এই কেসটা সাধারণ কোর্টেই অর্থাৎ সাধারণ ফৌজদারি আদালতেই বিচার করা সম্ভব, বিচার্য, তখন এখনও এটা ট্রান্সফার করা যায়। অ্যান্ড ইন কেস অফ দি মিলিটারি অফিসার্স ইট ইজ দি কোর্ট মার্শাল। আমি আইনগত কোনো বাধা এখানে দেখি না, বরং দ্যাট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আমি আপনাকে দুটি কথা বলবো। সেটি হলো যে নুরেমবার্গ ট্রায়ালের কথা শুনেছেন, টোকিও ট্রায়ালের কথা শুনেছেন, দি ফুল অফ হিস্ট্রি। নুরেমবার্গ ট্রায়ালটা কি ছিল? এই ট্রায়ালটা কোথায় হয়েছিল? জার্মানিতে। হ্যাঁ, জার্মানিতে মিলিটারি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। Yes, this was a military court. Tokyo trial, again, the product of your Second World War, Japan, Tokyo তে হয়েছে। Again, it was a military court. আপনি যুদ্ধের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে তার বিচারও মিলিটারি কোর্টেই হয়েছে। এখন প্রশ্ন আপনি করতে পারেন যে why military court? But that is a reality. This is the part of history that the trial was held in the military court, both Tokyo and the Nuremberg trial. এবং Nuremberg trialটা এখনও প্রেসিডেন্স এবং সোর্স অফ ইন্টারন্যাশনাল ল অফ ওয়ার হিসেবে কনসিডার্ড হয়, একটা গাইডলাইন হিসেবে। এত বড় একটা ট্রায়াল মিলিটারি কোর্টে হয়েছে। দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই। কোয়েশ্চেনও এখানে মোস্টলি মিলিটারি লোক ইনভলভ ছিল, এবং মিলিটারি কোর্ট কনসিডার্ড টু বি মোর এফিশিয়েন্ট ইন দ্যাট কেস। এফিশিয়েন্ট ইন এ সেন্স বিকজ তাদের লজিস্টিক সাপোর্ট বেশি, অ্যাক্সেস টু দি এভিডেন্স তাদের বেশি। লাইক আপনি যাতে মিলিটারি কোর্ট করেন, মিলিটারি কোর্টের এদেরকে বিচার করেন, তাহলে খুব সহজেই এভিডেন্সগুলো। আরেকটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি একটা পার্সপেক্টিভ এখানে আছে। ইচ্ছা করলে এই সমস্ত কিছু মিলিটারিরা আপনাকে দিয়ে দিতে পারে না, অনেক বিচার বিবেচনার বিষয় আছে। সুতরাং যখন এটা মিলিটারি কোর্টে হবে তখন তাদের এই এভিডেন্সগুলো অ্যানালাইসিস করতে অসুবিধা হবে, তাদের লজিস্টিক সাপোর্ট বেশি। আরেকটি কথা বলি, কোর্ট মার্শালের বিচার কিন্তু সামরিক অফিসাররাই করে। প্রত্যেকটি সেনাবাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রত্যেকটি অফিসারকে ক্রিমিনাল ল শেখানো হয় একাডেমিতে, এবং তাদের বিচার তারাই করে, তারাই বিচারক হয়, তারাই ডিফেন্ডিং অফিসার হয়, তারাই প্রসিকিউটিং অফিসার হয়। লাইক আপনারা জানেন হয়তো, আমি কিন্তু আই হ্যাড স্টার্টেড মাই ক্যারিয়ার বাংলাদেশ এয়ারফোর্স। আমি এয়ারফোর্স অফিসার। আই এম মোর অফ এন এয়ারফোর্স অফিসার দেন আই এম এ লয়ার। আমি অনেকগুলো কোর্ট মার্শাল করেছি। আমি প্রথম সম্ভবত কোর্ট মার্শালের প্রসিকিউটর হয়েছি ইন দি ইয়ার 1991। তো সেইখানে আমি দেখেছি কত দ্রুত এবং কত এফিশিয়েন্টলি। হ্যাঁ, আমরা সেই গল্প আরেকদিন শুনবো। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, যেই আইসিটি, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা কি আইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? এই দুইটি আইন, একটা হলো আইসিটি অ্যাক্ট 1973, আর একটা হলো আইসিটি রুলস অ্যান্ড প্রসিডিউর 2010। এখানে তো আপনি অনেক অসামঞ্জস্যের কথা বললেন। আমি অসামঞ্জস্য, আমি যেটা বলবো যে এখানে আপনার যেটা আছে, আপনার ওই রুলস অফ এভিডেন্সের কথা বলেছি, এটা হইতে পারে। যেমন আপনার এই আইনে বলা আছে যে আইসিটি অ্যাক্টে, এভিডেন্স অ্যাক্ট 1872 এবং সিআরপিসি 1898 অ্যাপ্লিকেবল না। আবার বলা আছে যে এইখানে কোর্ট ইজ নট বাউন্ড বাই টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স। Technical rules of evidence means the rules governing the admissibility of the evidence. এখন প্রশ্ন হলো, কোর্ট উইল ফলো দি নন টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স। এটা যদি আপনি ব্যাখ্যা করি এইভাবে, তাহলে কোর্ট উইল হ্যাভ দি ফ্লেক্সিবিলিটি টু অ্যাকসেপ্ট এনিথিং অ্যাজ এন এভিডেন্স। এর মানে কি, প্রেরোগেটিভ অনেক বেশি আদালতের উপরে। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি ট্রাইব্যুনাল ভুল করবে না, কিন্তু ভুল করার সুযোগ আছে। এখানে টু মাচ অফ প্রেরোগেটিভ গিভেন। আমি একদিন ট্রাইব্যুনালকেও বলেছি, ইভেন ব্রিটিশ ক্রাউনের প্রেরোগেটিভও কিন্তু আরবিটারি হইতে পারবে না। এটা একটা আইনের ভিত্তির উপরে দাঁড়াইতে হবে, রিজনিং থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আরেকটা নতুন আইনের সংযোজন করেছে জুডিশিয়াল নোটিশ, অর্থাৎ জুডিশিয়াল নোটিশ যেগুলি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, এটা জুডিশিয়াল নোটিশ হবে। এখানে বলা হচ্ছে জুডিশিয়াল নোটিশ ইভেন দি গভর্নমেন্ট রিপোর্ট যদি হয়, এই গভর্নমেন্ট রিপোর্টেরও জুডিশিয়াল নোটিশ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই গভর্নমেন্টের সময়, আমি বলতেছি যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, যে কিছুদিন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওনারা এই গুম কমিশন করলো,
ওনারাই রিপোর্ট তৈরি করছে এবং ওনারাই যদি আইন করে সেই গভর্নমেন্ট রিপোর্টকে যদি জুডিশিয়াল নোটিশ দেয়, সেখানে কিন্তু আমি মনে করি যে বেসিক যেই গাইড এবং সেটা ব্যাহত হবে। এনিথিং দে ক্যান টেক ইট এজ জুডিশিয়াল নোটিশ। আরেকটা তো বললাম আপনি টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স, কোর্ট ইজ নট বাউন্ড বাই দ্যাট। এরকম কিছু বিষয় আছে যেই কারণে আমি মনে করি এই বিচারটা সামরিক বাহিনীর অফিসারদের বিচারটা কোর্ট মার্শালে হওয়া উচিত এবং তাহলে সুষ্ঠু বিচার হবে, Yes, এটাই দাবি করছে। আমি মনে করি, কারণ তখন আপনার এভিডেন্স কিন্তু প্রসিকিউশন তো বলছে, আপনি যে প্রসিকিউশনের সমালোচনা করছেন বা বৈষম্যের কথা বললেন শুরু থেকেই, প্রসিকিউশন তো বলছে আমরা সেনাবাহিনীর কোনো কর্মকর্তাদের বিচার করছি না, আমরা বিচার করছি র্যাব কর্মকর্তা। এটা না খুবই হাসি পায় আমাকে, বুঝছেন? এটা বলেছে, আপনি ঠিকই ধরেছেন। দেখেন, সেনাবাহিনীতে তার জন্ম এবং সেনাবাহিনী থেকে তার বিদায় নিতে হবে। মাঝখানে মাত্র এখানে আর্মি রেগুলেশন আছে, একটা আর্মি রেগুলেশনের রুলস 144, 145-এ বলা আছে যে সেনাপ্রধান ইচ্ছা করলে সেনাবাহিনীর কর্মকর্তাকে, যে কোনো কর্মকর্তাকে গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে প্রেশনে ফেলতে পারেন। এবং এই রুলস 145-এ বলা আছে যে যদি সেনাবাহিনীর সদর দপ্তর সেনা প্রধান কাউকে গভর্নমেন্টের অন্য কোনো ডিপার্টমেন্টে ডেপ্লয় করে, ইয়ারি এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্ট করে, তার সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, যে আমি যাব না বলার সুযোগ নাই। এবং যদি এমনও করে যে আমি কমিশন রিজাইন করব তাও আমি যাব না, সেটাও পারবে না। অর্থাৎ হি হ্যাজ টু গো। এখন র্যাবে তাদেরকে পাঠানো হয়েছে, র্যাবে যাওয়ার পরেও, র্যাবে হোক আর যে কোনো ডিপার্টমেন্ট হোক, স্টিল দে কন্টিনিউ টু বি পার্ট অফ আর্মি। এবং তার ডোসিয়ার, তারপরে তার কেরিয়ার প্ল্যানিং, তার প্রমোশন, এভরিথিং ইজ ডান বাই দি আর্মি। এবং তার একটা নির্দিষ্ট টেনিউর পরে আবার সে কিন্তু কামব্যাক করে আর্মিতে। তো আমি র্যাবে গেলে কি ডু আই লুজ দি ক্যারেক্টারাইজেশন অফ এন আর্মি অফিসার? ওয়ান্স এন আর্মি অফিসার ইজ অলওয়েজ এন আর্মি, ইভেন আফটার রিটায়ারমেন্ট আপনি বলবেন সে আর্মি অফিসার রিটায়ার্ড। তো এইটা হাসির পায় আমার যতবারই মনে হয়। এটা আমার রাগ লাগে না, আমার হাসি পায়। একটা আর্মি অফিসার র্যাবে গেছে দেখে সে র্যাব অফিসার হয়ে গেছে? র্যাব তো কোনো র্যাব তো বিভিন্ন 7টা অর্গানাইজেশন থেকে আসে। সুতরাং আপনি র্যাবের নৌবাহিনী থেকে আসে, পুলিশ থেকে আসে, আনসার থেকে আসে। সুতরাং এই কথাটা সঠিক না। আর আমি যে আপনাকে আর্মি রুলস, আর্মি রেগুলেশনের রুলস 144, 145-এ ক্লিয়ার লেখা আছে এখানে। সুতরাং এগুলো হয়েছে কি, এই জন্য আমি বলি যে এই জন্য এই বিচারটা কোর্ট মার্শালে হওয়া উচিত। এই যে কিছু লিটারেচার আছে, মিলিটারি টার্ম আছে, এটা স্বাভাবিকভাবে আমি সামরিক বাহিনীতে 30 বছর চাকরি করার পরে আমার যেটা জানা সম্ভব, সেটা একজন আমি বাইরের লয়ার হিসাবে এটা সম্ভব না। সুতরাং রাইট পারসন শুড ডু দি রাইট থিং। এটা এই জন্য আমি বারবার বলি, টাইম এন্ড এগেন, এবং এখনও বলি, এই বিচারটা কোর্ট মার্শালে হওয়া উচিত। সংক্ষেপে বলতে গেলে আমি বলবো যে আমরা এই আইসিটির যেটা এক্সট্রিম নেসেসিটি, আইসিটিটা হয়েছে কি, এটা একটা বিশেষ পরিস্থিতিতে যে অপরাধগুলো সংগঠিত হয়, সেই বিশেষ পরিস্থিতির বিচারগুলাই আইসিটিতে হইতে পারত। যেমন আপনার স্বাধীনতা যুদ্ধের সময় যেটা হয়েছে। আবার এই আইসিটিতে যে রুলস অফ এভিডেন্সটা কেন এটা বাদ করা হয়েছে, এটারও রিজন আছে। রিজনটা হলো যে যুদ্ধের সময় যে অপরাধগুলো হয়, লাইক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেগুলো হয়, সবসময় সব সাক্ষী এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সব সাক্ষী আনা যায় না। কিন্তু তাই বলে কি তার বিচার প্রক্রিয়া, বিকজ যুদ্ধ শেষ হয়ে গেছে, অনেক এভিডেন্স নষ্ট হয়ে গেছে, সেটা একটা বিশেষ পরিস্থিতি। কিন্তু এখন যে আইসিটি আইন বারবার পরিবর্তন কাস্টমাইজ করে যে বিচারটা হচ্ছে, সেইখানে কিন্তু ওই পরিস্থিতিটা নাই। এখন শান্তিকালীন সময় এবং আমি যেটা বললাম, এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয় না। আমি বলেছি এটা ওয়াইড স্প্রেড নাই, আপনি ডিফাইন করেন নাই। এবং সিস্টেমেটিক আমি যদি ভালোভাবে এক্সপ্লেন করি সেটাও নাই। আমি আপনাকে বলেছি রুয়ান্ডাতে যেটা হচ্ছে সেটা ওয়াইড স্প্রেড ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় যে মাস কিলিং হয়েছে জেনোসাইড, সেটা ওয়াইড স্প্রেড ছিল। বাট এই যেই ফর্মাল চার্জে আমি যাদের যেই সেনাবাহিনীর অফিসারদেরকে ডিফেন্ড করতেছি, আমি তাদের মধ্যে ওই সিস্টেমেটিক ওয়াইড স্প্রেডের কোনো এলিমেন্ট পাই না। এবং দেয়ারফর আমি স্ট্রংলি বলতে চাই সেটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি না। আর যেহেতু এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি না, সেটা আমাদের পেনাল কোডের অধীনে জেনারেল ক্রিমিনাল কোর্ট অথবা কোর্ট মার্শালে তাদের বিচার হতে পারে। অ্যান্ড ফর দি আর্মি অফিসার্স ডেফিনেটলি দে ডিজার্ভ টু বি ট্রাইড বাই দি কোর্ট মার্শাল। এমন কোনো নজির সৃষ্টি করা ঠিক না, যেই নজিরের একদিন ভুক্তভোগী আমি নিজেও হব। সুতরাং এইখানে যদি কোনো, এবং আমি বলি পৃথিবীতে এমন কোনো পলিসি, এমন কোনো সিস্টেম নাই
দ্যাট ক্যান বি সাপোর্টেড বাই 100% পিপল। পৃথিবীতে এমন কোনো পলিসি নাই, এমন কোনো সিস্টেম নাই, বাট দ্য সিস্টেম অ্যান্ড দি পলিসি দ্যাট ইজ সাপোর্টেড বাই মেজরিটি, মানে অধিকাংশ লোক যেটা সাপোর্ট করে সেটি হলো বেস্ট পলিসি। আপনি যদি এক্সপেক্ট করেন যে আমি এমন একটা কোর্ট করব, এমন একটা আইন করব যেটা 100% লোক সাপোর্ট করবে, এটা হবে না। কিন্তু আপনি দেখতে হবে ওই যেটাকে বলা হয় অধিক সংখ্যক লোকের অধিকাংশ সময় যেটা কল্যাণ হবে, আমাদের সেটি অ্যাকসেপ্ট করা উচিত। এটা আমার শেষ কথা। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন আর কি, এক অবশ্যই। কথায় যদি উত্তর দেন জি। যে এই বৈষম্য বা এই অসামঞ্জস্য যে কথাগুলো আপনি বললেন এই আইসিটিতে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিষয়গুলো আপনি বললেন, এই সব কারণেই কি প্রসিকিউটরকে বদলি করা হয়েছে? আপনি কি মনে করেন? কুড বি, বাট আই এম নট শিওর। হইতে পারে, বাট আমি বিশ্বাস করতে চাই যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এইটা তো ঠিক। পলিটিক্যাল গভর্নমেন্টের কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ওনাদেরই বেশি। তো ওনাদের প্রজ্ঞা দিয়ে হয়তো ভাবছে যে এই সিস্টেমটাকে আরও বেগবান করা উচিত, এই সিস্টেমটাকে আরও পিউরিফাই করা উচিত, এটা হইতে পারে। সেই ক্ষেত্রে যদি বলেন, ডেফিনেটলি রাজনীতিগত অনেক প্রজ্ঞাবান, তারা রাষ্ট্র পরিচালনা করে আমাদের চাইতে বেশি জ্ঞান রাখে। সেই ক্ষেত্রে যদি তাদের নলেজে যেয়ে থাকে, আমি যেই দু একটা কথা বললাম, সেটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে না, আমরা আরও অধিক এফিসিয়েন্সি, তো ইটস এ রিলেটিভ টার্ম, এফিসিয়েন্সি তো মানে কোনো ইয়ে নাই, মানে আগের চাইতে ভালো করার জন্যই হয়তো একজন মানুষকে দিচ্ছে, লেট আস ওয়েলকাম হিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে টোকিও ট্রায়ালের সময়, ওই তো মিলিটারি ট্রাইব্যুনাল হয়েছে, মানে আমি যখন এই ট্রাইব্যুনালে ডিফেন্স লয়ার হিসেবে কাজ করতে যাই, তখন এই কথাটা আমার বারবার মনে হয়। একজন সার্ভিং মেজর, ইউএস আর্মির একজন সার্ভিং মেজর, বেন ব্রুস ব্ল্যাকেনি তার নাম, তিনি ছিলেন ডিফেন্স লয়ার জাপানের পক্ষে। তিনি বলেছিলেন যে প্রসিকিউশন হয়তো বলবে পার্ল হারবারে বোম্বিং করে সার্ভিসম্যানকে মারা হয়েছে, দ্যাট ইজ নাথিং মোর, দ্যাট ইজ এ মার্ডার। তিনি হয়তো বলবেন অ্যাডমিরাল রিডকে বোম্বিং করে মারা হয়েছে, এটা মার্ডার। আমি যদি বলি, আমি আমার ভাষায় বলছি, আমি যদি বলি হিরোশিমা যে বোম্বিং করা হয়েছে, দ্যাট ইজ অলসো এ মার্ডার, যেই ব্যক্তিটির নির্দেশে এতগুলো মিলিয়ন লোকের উপরে বোম করা হয়েছে, সেই প্রেসিডেন্ট ট্রুম্যান মাস্ট কাম, এবং সেও ট্রায়াল ফেস করা উচিত। একজন সার্ভিং মেজর তার সিটিং প্রেসিডেন্ট সম্পর্কে এটা বলেছে যে তাকে ওইখানে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে হবে। ডিফেন্স হ্যাড দ্যাট অথরিটি। কিন্তু আমার সেই মেজর বেন ব্রুসের কথাই মনে হয় আমি যখন এখানে ডিফেন্স লয়ার হিসেবে যাই। থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তার তাবারুক হোসেন, আপনার কাছে অনেক কিছু জানলাম, শিখলাম। আবার ভবিষ্যতে আবার অন্য কোনো অনুষ্ঠানে আপনাকে নিয়ে আরও বিস্তারিত আমরা আলোচনায় বসবো। সে পর্যন্ত ভালো থাকুন দর্শক, আপনারাও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।